হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর থার্ড সামেটিভের মডেল সেট 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন বলেছিল, দেখো যে পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে সবচেয়ে বেশি ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয় কোন অঞ্চলে? না, মেরু অঞ্চলে। নেক্সট ছিল যে প্রদত্ত কোনটি চাপের এসআই একক। এবার দেখো, চাপ সমান লেখা হয় বল বাই ক্ষেত্রফল। এবার বলের একক কি হয়ে থাকে এসআই পদ্ধতিতে? চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক লেখা হয়ে থাকে নিউটন, আর ক্ষেত্রফলের একক এসআই পদ্ধতিতে কি মিটার স্কোয়ার। তাহলে এটা একত্রে লিখতে পারি কি নিউটন মিটার টু দি পাওয়ার -2। তাহলে কোন অপশনটা হবে? না, অপশন বি হবে এটা সঠিক উত্তর। নেক্সট ছিল যে 5 মোল জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত। তাহলে দেখো, জল H2O এটা লেখা হয়ে থাকে। তাহলে H2O মানে হাইড্রোজেন কত? হাইড্রোজেনের ভর সংখ্যা হয় 1, দুটো হাইড্রোজেনের জন্য 2, আর অক্সিজেনের 16, মানে মোট 18 গ্রাম, যেটাকে আমরা বলে থাকি কি 1 মোল। 1 মোল জল বলে থাকি। তাহলে দেখতে পাচ্ছ যে এই যে 1 মোল জল, এতে হাইড্রোজেন কত গ্রাম রইলো? না, এর মধ্যে হাইড্রোজেন আমরা দেখতে পাচ্ছি 2 গ্রাম। তাহলে 1 মোল জলে হাইড্রোজেন থাকছে কত গ্রাম? 2 গ্রাম। তাহলে আমাকে এখানে প্রশ্নে বলেছি যে 5 মোল জলে কতটা থাকবে। তাহলে 5 মোল জলে থাকবে 2 × 5 অর্থাৎ 10 গ্রাম। তাহলে এটার অ্যান্সার আমরা কত দাগ দিব? না, 10 গ্রাম। নেক্সট দেখো, একটা পিতলের চাকতি একটা লোহার ছিদ্রের মধ্যে আটকে গেছে। পিতলের চাকতিটিকে আলগা করতে গেলে কি করতে হবে? এবার দেখো, স্বভাবতই লোহার চেয়ে পিতলের কিন্তু দৈর্ঘ্য প্রসারণ বেশি, মানে ক্ষেত্রে প্রসারণটা বেশি হয়ে থাকে। যখন আমরা গরম করব তাহলে এর আয়তন প্রসারণটা বেশি হবে। তাই জন্য আমরা কি করতে হবে, পিতলের চাকতিকে যদি আলগা করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এটাকে সংস্থাটিকে ঠান্ডা করতে হবে। তাহলে কি হবে, পিতলের সংকোচন ঘটবে এবং লোহার মধ্যে থেকে ওটি সহজেই আলগা হয়ে যাবে। তাহলে সংস্থাটিকে আমাদের ঠান্ডা করতে হবে। নেক্সট আছে, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে যদি আমরা জলে নিমজ্জিত করি ফোকাস দৈর্ঘ্য কত হবে। দেখো, জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই ফোকাস দৈর্ঘ্য এফ ছিল, এফই থাকবে। বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়। কেন লাল আলো ব্যবহার করা হয়? কারণ লাল আলোর বিক্ষেপণটা কি হয়ে থাকে, কম হয়, আর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। তাহলে এখানে আমরা কোনটা ইউজ করব? দেখো, বিক্ষেপণ কম কোথাও নেই, তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই কথাটাই আমাদের ইউজ করতে হবে। নেক্সট দেখো, লাইভ তারের বর্ণ কি রঙের হয়ে থাকে? তাহলে লাইভ তার লাল বর্ণের হয়ে থাকে। 8 নম্বর দেখো, চুম্বক বলরেখা থেকে কি পাই আমরা? চুম্বক বলরেখা থেকে আমরা কি পেতে পারি? না, একটা ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রের পরিমাণগত একটা ধারণা এবং তার ডিরেকশন, চুম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে। তাহলে দুটোই জানা যায় যে চুম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ দুটোই আমরা কিন্তু জানতে পারি। নয়, প্রদত্ত কণাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরিত হয় না? তাহলে এদের মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে, তাহলে এদের মধ্যে কোনটা হবে? দেখো, বিটা রশ্মি, আলফা রশ্মি, পজিট্রন, এগুলো সবগুলো বিকিরিত হয়। তাহলে প্রোটন কিন্তু এটা থেকে বিকিরিত হয় না। নেক্সট আছে যে প্রদত্ত কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয়। তাহলে এটা হবে কি না, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা হচ্ছে মৌলের পর্যায়গত ধর্ম নয়। নেক্সট আছে এটা, দেখো এর পরমাণু ক্রমাঙ্ক 12, এক্স মৌলটার, আর ওয়াই মৌলটার 17। তাহলে এক্স মৌলের পরমাণু ক্রমাঙ্ক 12, এটাকে এরকম লিখতে পারি যে কি কক্ষে 2, এল কক্ষে 8টা, আর সর্ববহিস্থ কক্ষে 2। তাহলে এটা আমাদের যোজ্যতা কক্ষে যোজক ইলেকট্রনের সংখ্যা। ওয়াই মৌলটা দেখো, ওয়াই মৌলটা দেওয়া আছে 17। তাহলে প্রথমে 2, তারপরে 8টা, তারপরে 7টা। তাহলে এর সর্ববহিস্থ কক্ষে কটা আছে? 7টা। তাহলে এ কি করবে না, একটা নিতে খুঁজবে, একটা ইলেকট্রন সে গ্রহণ করতে খুঁজবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে এর যোজ্যতা কি হয়ে গেল, ওয়াই মৌলের যোজ্যতা 1। আর এ কি করবে, তার বহিস্থ কক্ষ থেকে এই দুটো ইলেকট্রনকে কি করতে খুঁজবে, বর্জন করতে খুঁজবে। তাহলে বর্জন করতে খুঁজলে এক্স মৌলের যোজ্যতা কত হয়ে গেল, 2। তাহলে আমরা যেটা যার যোজ্যতা, তাহলে এক্স মৌলের যোজ্যতা 2, এক্স মৌলের যোজ্যতা 2 এবং ওয়াই মৌলের যোজ্যতা 1। তাহলে ক্রস করলে সংকেত তৈরি হবে। তাহলে ক্রস করলে দেখা যাচ্ছে যে এক্স ইন্টু 1 মানে এক্স হবে, আর ওয়াই এর নিচে 2। তাহলে যে যৌগটা তৈরি হবে সেটা হয়ে যাবে XY2। তাহলে যৌগের সংকেত কি হবে, XY2। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন যৌগটির জলীয় দ্রবণে অণু আর আয়ন দুটোই কিন্তু বর্তমান। তাহলে অণু এবং আয়ন দুটোই কোন যৌগের ক্ষেত্রে বর্তমান? না, এদের মধ্যে না, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH।
নেক্সট দেখো চোখের কর্নিয়া সংরক্ষণে কি ব্যবহার করা হয়, না চোখের কর্নিয়া সংরক্ষণ করতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কি হয়, Fe2O3, তাহলে রেড হেমাটাইটের সংকেত হয় Fe2O3। নেক্সট বলেছে কোনটি অ্যালকাইন শ্রেণীর জৈব যৌগ, তাহলে এদের মধ্যে অ্যালকাইন কোনটা হবে, না এদের মধ্যে অ্যালকাইন হচ্ছে কোন অপশনটা হবে, দেখো এখানে আছে C2H6 C3H8, তাহলে C2H2 হবে এদের মধ্যে অ্যালকাইন। অ্যালকেন হতে গেলে কি হতে হবে বলো, না অ্যালকেন আরেকটা হয় অ্যালকিন, আরেকটা হয় আমাদের অ্যালকাইন। প্রত্যেকের সাধারণ সংকেতগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো এটা হয়ে থাকে CnH2n। কেন হতে গেলে কি করতে হবে, না CnH2n+2 হতে হয়, আর কাইন হতে গেলে CnH2n-2 হতে হয়। তাহলে এখানে যদি n এর ভ্যালু 2 বসাও, n এর ভ্যালু দেখো এখানে 2 বসাচ্ছে, যেহেতু এখানে আমরা অপশন কোনটা চুজ করলাম কাইনের জন্য, C2H2, তাহলে কার্বন কটা থাকতে হবে, দুটো। তাহলে হাইড্রোজেন n এর ভ্যালু কত বসাবো, 2 -2, তাহলে কত হচ্ছে দেখো C2H4 -2 মানে H, তাহলে কাইন অ্যালকাইন, তাহলে সংকেত কি বললাম C2H2। নেক্সট আছে যে সৌরকোষে শক্তির কি রূপ রূপান্তর ঘটে, তাহলে সৌরকোষে শক্তির কি রূপ রূপান্তর ঘটে, চলো দেখে নেওয়া। সৌরকোষে কি হয়ে থাকে, না আলোক শক্তি বলতে পারো বা সৌরশক্তি বলতে পারো, বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরেরটা ছিল কি, না উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড যে রশ্মি তার চেয়ে কম হয়, তাহলে এটা কি হবে, না মিথ্যা, কারণ উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছাড়ে তার তরঙ্গদৈর্ঘ্য কি হয়ে থাকে, সূর্য থেকে আসা ইনফ্রারেড রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি। নেক্সট তিনেরটা ছিল দেখো যে পিভি/টি সমান কে, এই সমীকরণে কে এর মাত্রা বের করতে হবে, তাহলে কে সমান লিখতে পারি পিভি/টি। এবার পি সমান কি লেখা হয়, m L−T⁻², চাপ আয়তনকে এল কিউব দিয়ে প্রকাশ করা হয়, টি কে ধরলাম সাপোজ থিটা। তাহলে কে এর মাত্রা কি হবে, এম এল প্রত্যেকের মান বসাও, যেহেতু কে সমান কি পিভি/টি, তাহলে mL²T⁻², তাহলে এখানে -1 আর কিউব এটা মিলে L² হয়ে গেছে বাই থিটা, এটা সমান কি লেখা যাচ্ছে mL²T⁻², থিটা ইনভার্স। নেক্সট চলে আসো, আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষ কিরকম হয়ে থাকে, না এদের সংঘর্ষটা হয়ে থাকে স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে দুটি অণুর মধ্যে এদের স্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে থাকে। নেক্সট আছে ভিটি সমান লেখা হয়ে থাকে 1+T/273 × সমীকরণে 1/273 এই ভগ্নাংশটাকে আমরা কি বলে থাকি, আয়তন প্রসারণ গুণাঙ্ক। নেক্সট ছিল 5-এর দাগে একটা সত্য মিথ্যা, যে তামা ইনভার আর লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, তাহলে দেখো যে এটা কি হবে, না মিথ্যা, কারণ তামা ইনভার আর লোহার মধ্যে ইনভারেরই কিন্তু সবচেয়ে কম হয়ে থাকে। নেক্সট আছে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ড্যাশ বর্ণের রশ্মির জন্য সর্বনিম্ন, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম অর্থাৎ বেগুনি বর্ণের রশ্মির জন্য কি হয়ে থাকবে, ফোকাস দৈর্ঘ্য সবচেয়ে কম। এর সাথে অথবা আরেকটা প্রশ্ন ছিল যে একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে যদি একটা বস্তু রাখো তাহলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোন দিকে পাওয়া গেল না, এর থেকে কি বোঝা যাচ্ছে, আর যখন একটা উত্তল লেন্সের সামনে আমরা যদি 20 সেমি দূরে একটা বস্তু রাখা হয় তাহলে কোনো প্রতিবিম্ব পাওয়া যায় না, তার মানে প্রতিবিম্ব অসীমে হচ্ছে। এর অর্থ কি, না উত্তল লেন্সের যে অর্থাৎ বস্তুটি কি লেন্সের ফোকাসে রাখা হয়েছে, তাহলে লেন্সের ফোকাস দূরত্ব কত হবে, 20 সেন্টিমিটার, তাহলে এটার অ্যান্সার আমরা কত বলবো, না 20 সেন্টিমিটার। নেক্সট ছিল যে আলোর বর্ণ নির্ভর করে কিসের উপর, আলোর বর্ণ নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর অর্থাৎ ওয়েভলেন্থের উপর। পরের প্রশ্ন ছিল যে 1 কুলম্ব তড়িতাধানের সংজ্ঞা কি, না যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড ধরে প্রবাহিত হয় তবে সেই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই কিন্তু 1 কুলম্ব আধান বলে, কারণ আধান কিউ সমান আমরা জানি আইটি। তাহলে এরকম যদি এক এক করে দেওয়া হয়ে থাকে তাহলে সময়টাকে একক করে দিই, প্রবাহ মাত্রাটাকেও যদি একক করে দিই তাহলে যে আধানটা পাবো সেটাও কি হয়ে যাবে, একক হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা একক কি, 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার যদি তড়িৎ সময় একক কি সেকেন্ড, 1 সেকেন্ড ধরে প্রবাহিত হয় তাহলে সেই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ আধান হবে তাকেই বলবো আমরা 1 কুলম্ব। নয়েরটা দেখো যে তড়িৎ চুম্বকীয় আবেশ কি,
না যখন কোনো পরিবাহী একটা পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের মধ্যে থাকে, অর্থাৎ যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে, বা যখন কোনো চুম্বক ক্ষেত্র কোনো পরিবাহীর মধ্য দিয়ে আপেক্ষিক গতিশীল হয়, আপেক্ষিকভাবে যদি গতিশীল হয়, তখন পরিবাহীতে একটা তড়িৎ চালক বল আবিষ্ট হয়। এই ঘটনাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। 10-এ বলেছিল যে ই সমান এমসি স্কোয়ার, ই সমান এমসি স্কোয়ার। এই সমীকরণে সিটা কি? সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগকে বোঝায়, যার মান আমরা জানি যে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। নেক্সট ছিল যে পৃথিবীর বয়স নির্ণয় কোন তেজস্ক্রিয় আইসোটোপ আমরা ব্যবহার করব। তাহলে ইউরেনিয়াম U-238 এই যে আইসোটোপটা সেটা আমরা ব্যবহার করে থাকি। নেক্সট ছিল একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ। দ্বিতীয় পর্যায়ে নিষ্ক্রিয় মৌলের মধ্যে কে পড়ে? না নিয়ন। তৃতীয় পর্যায়ে সবচেয়ে বেশি জারণ ক্ষমতা সম্পন্ন মৌল কে আছে? না ক্লোরিন। ডুরালুমিনে কি থাকবে? না ডুরালুমিনে থাকে তামা। এবং এখানে 4 নম্বরে ছিল ফুলস গোল্ড, কাকে বলা হয় থাকে? Fe2 বা আয়রন পাইলাইটিসকে। তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটা অধাতব পদার্থ কি আছে? তাহলে অধাতব পদার্থ কি আছে? না গ্রাফাইট। নেক্সট ছিল যে এমন একটি যৌগের উদাহরণ দাও যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। তাহলে গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী, কিন্তু তরল অবস্থায় এটি আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে। নেক্সট বলেছিল কপার সালফেটের জলীয় দ্রবণে যে কপার তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাহলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে। তাহলে এটা কি হবে? না মিথ্যা। তাহলে এখানে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ এবং এই সত্য মিথ্যা অবধি করলাম। এবার দেখো Al2SO4 এর তড়িৎ বিয়োজনে কি কি আয়ন উৎপন্ন হবে সেগুলো দেখে নেব। দেখো Al2SO4 এর তড়িৎ বিয়োজনে দেখতে পাচ্ছ যে এই যে অ্যালুমিনিয়াম এর যোজ্যতা কোনটা? এটা। আর SO4 এর যোজ্যতা কত হয়? এটা। কারণ আমরা জানি অ্যালুমিনিয়াম কি হয়? 3+ আর SO4 2-। তাহলে এখানে Al3+ আর SO4 2- আয়ন উৎপন্ন হবে। নেক্সট দেখো H+, Al3+ এবং Cu2+ ক্যাটায়নগুলির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? তাহলে Cu2+ আগে ক্যাথোডে মুক্ত হবে, কারণ এদের মধ্যে Cu2+ এর যে বিজারণ ক্ষমতা বা বিজারণ বিভব সেটা হচ্ছে সবচেয়ে বেশি। স্পর্শ পদ্ধতিতে অনুঘটক সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে কি? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড আমরা ব্যবহার করে থাকি। বরফ কারখানায় বা কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? না অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। অ্যাসিটালডিহাইড অপেক্ষা একটা কার্বন পরমাণু কম থাকে এরূপ একটা IUPAC নাম লিখতে হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? না মিথানল। তাহলে অ্যাসিটালডিহাইড এর চেয়ে কম যদি হয় তাহলে সেটা হবে মিথানল। গঠন সংকেত লিখতে বলেছে যে প্রোপান 1 হল। প্রোপান 1 হল দেখো মিথ, ইথ, প্রোপ। তাহলে 3টা কার্বন আছে, তাহলে প্রোপ হলো। এবং CH3CH2 এবং অল করতে গেলে কি অ্যালকোহল গ্রুপ থাকতে হবে। তার জন্য এখানে আমরা লিখলাম কি? না CH3CH2CH2OH। তাহলে যার সাথে কার্যকরী মূলক থাকে সেখান থেকে নাম শুরু হয়। তাহলে 1, 2, 3। তাহলে 1 নম্বর কার্বনের সাথে কি আছে? অ্যালকোহল গ্রুপ OH গ্রুপ যুক্ত আছে, তাই জন্য 1 অল বলা হলো। এবং মিথ, ইথ, প্রোপ অর্থাৎ প্রোপান 1। নেক্সট দেখো টেফলনের মনোমার। তাহলে টেফলনের মনোমার কি হবে? টেট্রাফ্লুরো ইথিলিন। নেক্সট আছে একটা কয়লার যে নমুনা, তাতে তাপন মূল্য দেওয়া আছে 30,000 কিলোজুল/কেজি। তাহলে কয়লার একটা নমুনার তাপন মূল্য এটা বলতে বোঝায় যে 1 কেজি কয়লাকে যদি আমরা সম্পূর্ণভাবে দহন করি তাহলে 30,000 কিলোজুল তাপশক্তি সেখান থেকে কিন্তু উৎপন্ন হবে। নেক্সট আছে যে কোনো আবদ্ধ যে পাত্রে গ্যাসের যে উষ্ণতা, সেখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করি তাহলে গ্যাসের চাপ বলেছে এত% হ্রাস মানে বৃদ্ধি পায়। তাহলে প্রাথমিক উষ্ণতাটা কত? তাহলে গ্যাসের প্রাথমিক উষ্ণতাকে আমরা T1 ধরছি, প্রাথমিক চাপকে P1 ধরছি। উষ্ণতা 1 ডিগ্রি সি বাড়াবো এবং চাপ তার জন্য বেড়ে যাচ্ছে 0.4%। তাহলে নতুন চাপটা কত হচ্ছে? আগের চাপ যা ছিল P1 তার সাথে 0.4%। কারণ আমরা দেখো 4%কে লিখে থাকি 4-100 এটা। এবার এটা যখন 0.4 হয়ে যাচ্ছে তাহলে এই দশমিকটা উঠার জন্য এখানে নিচে একটা আসছে, তাহলে পয়েন্ট তখন কি হয়ে যাচ্ছে? 004। তাহলে বুঝতে পারছো? তাহলে 0.004 P1 মানে আগের যা চাপ তার 4% বৃদ্ধি করলে এখন হয়ে গেল কত? 1.004 P1। চার্লসের সূত্র কি বলছে? না P1/T1 সমান P2/T2 যদি গ্যাসের আয়তনটা স্থির থাকে। এবার এখান থেকে লিখতে পারি যে T2 সমান কি হয়েছে? না যেহেতু টেম্পারেচার দেখো 1 ডিগ্রি সি বাড়ানো হয়েছে, তাহলে অন্তিম যে টেম্পারেচার সেটা কি হয়েছে? আগের যা টেম্পারেচার তার চেয়ে 1 বৃদ্ধি পেয়েছে। এবার এখানে জাস্ট সূত্রে বসাও, P1/T1 সমান P2-র জায়গায় বসাও কত বেড়েছে P2 এখন এটা। আর এখন T2 যেটা হয়েছে সেটা হয়েছে T1+1।
তাহলে প্রত্যেকটার মান পুট করলাম। এটা করার পর আমরা পেলাম T1 সমান 1/0.004 মানে 250 ক্যালভিন। এবার ক্যালভিনকে যদি আমাকে সেন্টিগ্রেডে যেতে হয়, আমরা জানি কি না 273 বিয়োগ করতে হয়, এবং সেন্টিগ্রেড থেকে ক্যালভিনে যেতে গেলে 273 যোগ করতে হয়। তাহলে এখান থেকে পাওয়া গেল -23°C। নেক্সট আছে যে স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভিটি এবং ভিটি লেখচিত্র কেমন হবে। দেখো, ভি স্মল টি লেখচিত্র হবে কি একটা সরলরেখা যা ওয়াই অক্ষকে ছেদ করে, এবং ভি ক্যাপিটাল টি লেখচিত্র আমরা জানি যে মূলবিন্দু থেকে যাওয়া একটি সরলরেখা হয়ে থাকে। নেক্সট আছে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ হলে চ্যুতি কোণের মান কত হবে। দেখো, ঘন থেকে লঘুতে যখন যায় তখন আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর হলে চ্যুতি কোণ লেখা হয়ে থাকে ডেল্টা সমান আর মাইনাস আই। ছবিটা কিরকম হয়ে থাকে দেখো, না এটা ধরো ঘন থেকে লঘুতে যাবে, তাহলে যখন একটা আলোক রশ্মি, এটা ধরো ঘন মাধ্যম, এটা আমাদের লঘু মাধ্যম, তাহলে ঘন থেকে যখন লঘুতে যায় সে কি হয়ে থাকে অবিলম্ব থেকে ক্রমশ দূরের দিকে সরে যায়। তাহলে তার যাওয়ার কথা ছিল কোন পথে, না এই সোজা পথে। তাহলে দেখো তার কোন পথে যাওয়ার কথা ছিল, এটা ধরো আপতিত রশ্মি, এই পথে যাওয়ার কথা ছিল, সে গেছে এই পথে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ। আর এই গোটাটা আমাদের টোটালটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বা আর। তাহলে চ্যুতি কতটা হয়েছে, এই যে ডেভিয়েশনটা যেটা হয়েছে আমাদের, তাহলে এই পথে যাওয়ার কথা ছিল সে এই পথে গেছে, তাহলে এদের মধ্যে যে ডেভিয়েশনটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এইটা ডেল্টা পরিমাণ। তাহলে এখানে যে চ্যুতিটা আমাদের বের করতে হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্রতিসরণ কোণ যথেষ্ট বেশি, আরটা মাঝ গ্রেটার দেন আই। তাহলে আর যেহেতু আয়ের চেয়ে বড়, তাহলে চ্যুতি ডেল্টা সমান কত হয়েছে আর মাইনাস আই। তাহলে এটা কোন মাধ্যম আমাদের ঘন, আর এটা হচ্ছে লঘু। নেক্সট বলেছে একটা বৃত্তাকার রিং তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে ঘড়ির কাঁটার অভিমুখে তড়িৎ প্রবাহ হলে বলরেখা কিরূপ হবে। তাহলে এটা একটা বৃত্তাকার রিং, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, মানে এদিকে যাচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যায়, তাহলে এদিকে যদি আমরা কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে সেদিকে আমাদের কিন্তু বুড়ো আঙুল রাখতে হয়। তাহলে আমাদের বুড়ো আঙুল যদি এই বরাবর রাখি, তাহলে বাকি আঙুলগুলো কোন দিকে ডিরেকশন দেখাবে, না বুড়ো আঙুল যদি এই কারেন্টের দিক বরাবর রাখি, তাহলে বাকি আঙুলগুলো দেখো যে ভিতরের দিকে দেখাচ্ছে, তাহলে বাকি আঙুলগুলো আমাদের ভিতরের দিকে দেখাবে। অর্থাৎ এ থেকে কি বোঝাচ্ছে যে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে চুম্বক বলরেখাগুলো কি হয়ে যাবে অন্তর্মুখী, অর্থাৎ ভিতরের দিকে। বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে বলরেখাগুলি ভিতরের দিকে যাবে, অর্থাৎ ইনওয়ার্ড ডিরেকশন নির্দেশ করবে। নেক্সট দেখো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং আচ্ছা ওয়েট, এটা 3.4 গেল আমাদের। দুয়ের দাগে আমরা কমপ্লিট করেছি, তিনের দাগে 3.4 অব্দি করা হয়েছে। নেক্সট ছিল যে একটা তড়িৎ কোষের ইএমএফ 5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম, তড়িৎ কোষটিকে 4 ওহমের একটি রোধকের সঙ্গে যুক্ত করা হলো। 42 সেকেন্ডে ওই রোধকে কত তাপ উৎপন্ন হবে। দেখো
একটি তড়িৎ কোষের ইএমএফ 5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, তাহলে 4 ওহম একটি রোধকের সঙ্গে যুক্ত করলে 42 সেকেন্ডে ওই রোধকে কত তাপ উৎপন্ন। ফার্স্টে কি করবে না, এই যে বর্তনীটা তার মোট রোধ নির্ণয় করতে হবে। অভ্যন্তরীণ রোধকে আমরা জানি যে ছোট হাতের আর দিয়ে ডিনোট করা হয়, তাই লেখা হলো 1 ওহম। বাইরের যে রোধ সেটা কত ছিল, 4 ওহম, সেটাকে আমরা বড় হাতের আর দিয়ে ডিনোট করি। তাহলে টোটাল সার্কিটের যে রোধ এখন কত হলো না, অভ্যন্তরীণ রোধ প্লাস বহিস্থ রোধ, তাহলে মোট হয়ে গেল এখন সার্কিটের রোধ 5 ওহম। কোষের যে তড়িৎচালক বল সেটা কত আছে, 5 ভোল্ট। আর তড়িৎ প্রবাহ আই সমান কি আমরা জানি, আই সমান ভি বাই আর লেখা হয়, আর এখানে বিভবের জায়গায় তড়িৎচালক বল ই বাই আর লিখতে পারি। তাহলে ই হচ্ছে এখানে কত, তড়িৎচালক বল 5 ভোল্ট, আর টোটাল রোধ কত, 5 ওহম, তাহলে কারেন্ট কত, 1 অ্যাম্পিয়ার। এবার তাপ উৎপন্ন করতে হবে, তাহলে জুলের সূত্র এইচ সমান আই স্কোয়ার আর টি, তাহলে টি 42 সেকেন্ড। তাপের সূত্র লাগিয়ে দাও জুলের, এইচ সমান আই স্কোয়ার আর টি। আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার এসছে, তা স্কোয়ার ইন্টু আর কত, 4 ওহম, ইন্টু 42 সেকেন্ড, তাহলে সমান কত আসছে, 168 জুল। নেক্সট বলেছে লুইস ডট গঠন আঁকতে, তাহলে দেখতে পাচ্ছ MgCl2, তাহলে ক্লোরিনের কত হয়, 17। ক্লোরিনের 17 মানে 2 8 7, তাহলে বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে, 7টা, দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন লিখেছি। তাহলে দুটো ক্লোরিন পরমাণু আছে, তাহলে এখানেও লিখলাম 7টা। আর ম্যাগনেসিয়ামের কত হয়, 12। 12 মানে 2 8 2, তাহলে বহিস্থ কক্ষে দুটো। তাহলে এই যে দুটো ইলেকট্রন এখানে আমরা এঁকেছি, তাহলে কি করবে সে সে এই দুটো ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দিলে ক্লোরিনের বহিস্থ কক্ষে 8টা হবে, কারণ তার 8টা করতে চাইবে। তাহলে সে দুটো ইলেকট্রন, আর এ কি করবে, তার বহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন ত্যাগ করতে যাবে। তাহলে কি হলো, ম্যাগনেসিয়াম তার এই দুটো ইলেকট্রন দুজনকে একটা একটা করে দিয়ে দিল। দিতে দুটো ইলেকট্রন ত্যাগ করলে কি হয়ে যায়, অ্যানায়নে পরিণত হলো, Mg2 মাইনাস। এ দুটো ইলেকট্রন গ্রহণ করে, সরি, এই ইলেকট্রন গ্রহণ করে Mg2 প্লাস হবে, এবং এই দুটো ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হবে, দিলে কি তৈরি হলো, MgCl2। তাহলে এটা হয়ে গেল লুইস ডট গঠন। নেক্সট দেখো Na2, এন এর কি আছে, Na হচ্ছে 2 8 1, তাহলে সর্বস্থ কক্ষে একটা ইলেকট্রন, সে কি করবে সেটা বর্জন করতে। অক্সিজেনের আবার কটা হয়, 8টা। 8টা মানে 2 6, আর তাহলে সে কি চাইছে, দুটো ইলেকট্রন নিতে চাইছে। তাহলে অক্সিজেন কি করলো, তাহলে দুটো সোডিয়াম পরমাণু কি করবে, একটা একটা করে অক্সিজেনকে দিয়ে দেবে। অর্থাৎ অক্সিজেন পরমাণু দুটো ইলেকট্রন গ্রহণ করে 2 মাইনাস হয়ে যাবে, এই যে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে নীল ডটগুলো, এবং সোডিয়াম পরমাণুগুলো একটা করে ইলেকট্রন ত্যাগ করে, দেখো প্লাস হয়ে গেল। দিলে এইভাবে তৈরি হলো এদের লুইস ডট গঠন। অথবাতে ছিল যে একটি এক্স মৌল অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গেলে একটা অক্সাইড গঠন করছে X2। গলিত অক্সাইডটি তড়িতের সুপরিবাহী, তাহলে এক্স এর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবণীয়, ন্যাপথলিনের, তাহলে আগে এটা করে নিই। চলো, এক্স এর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে, দেখো এবং এটি ক্লোরিনের সঙ্গে যৌগ গঠন করলে সেই যৌগের সংকেত আর প্রকৃতি কিরকম হয়। তাহলে দেখো যে এক্স এর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে, না একটি ইলেকট্রন, এবং যৌগটির যে সংকেত হবে সেটা কি হবে, না HCl, যদি ক্লোরিনের সঙ্গে যৌগ গঠন করে, এবং এটি একটি আয়নীয় যৌগ হবে। নেক্সট ছিল যে দুটি ভৌত ধর্মের সাহায্যে দেখা যায় সোডিয়াম ক্লোরাইড আর ন্যাপথলিনের মধ্যে যে পার্থক্য। সোডিয়াম ক্লোরাইড আমরা জানি কি, সাধারণ মূল, NaCl, জলে দ্রবণীয়। ন্যাপথলিন কিন্তু জলে দ্রবীভূত হয় না। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি, কারণ এটা তড়িৎযোজী যৌগ। আর ন্যাপথলিন হচ্ছে সমযোজী যৌগ, তাহলে এদের কি হবে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক স্বভাবতই কম হবে। নেসলার বিকারক কি এবং রসায়নাগারের দূরত্ব, না নেসলার বিকারক দেখো K2HgI4, এর একটা ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে, এবং এটি অ্যামোনিয়াকে শনাক্ত করতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 যখন প্রস্তুত করি তখন SO2 আর O2 মিশ্রণকে ধূলিকণা মুক্ত করা হয় কেন, কারণ ধূলিকণা যদি থাকে তাহলে বিক্রিয়ার হারটা কি হয়ে যাবে, কমে যাবে। নেক্সট আছে ক্যাথোডীয় সংরক্ষণ জিনিসটা কি, না ক্যাথোডীয় সংরক্ষণ হলো একটা তড়িৎ রাসায়নিক পদ্ধতি যার মাধ্যমে কি করা হয়, কোনো ধাতুকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা হয়। নেক্সট আছে যে কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম এই ধাতু নিষ্কাশন করা যায় না কেন, কারণ কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়া থেকে অ্যালুমিনিয়াম এই যে নিষ্কাশন করতে অনেক উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয়, যা লাভজনক কোনোভাবেই নয়। ইথিলিনের পলিমারাইজেশন যে বিক্রিয়া, সেখান থেকে পলিথিন উৎপাদন করা হয় কিভাবে, দেখো উচ্চচাপ এবং তাপমাত্রায় কি করা হয়, ইথিলিনকে পলিমারাইজেশন করলেই পলিইথিলিন উৎপন্ন হয়। নেক্সট এখানে আছে আমাদের আহ, তাহলে এতটা অবধি আমাদের কমপ্লিট। এবার আছে আমাদের গ্রুপ টি।
এখানে বলা আছে যে বয়লের সূত্র এবং চার্লসের সূত্র অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণ অর্থাৎ পিভি সমান এনআরটি সমীকরণটি প্রমাণ করতে হবে। দেখো বয়লের সূত্র কি বলছে না, ভি প্রপোর্শনাল টু 1/p, যখন এনআরটি আমাদের স্থির থাকছে। চার্লসের সূত্র কি বলছে, ভি ভ্যারিজাস টি অর্থাৎ পরমাণু উষ্ণতার সমানুপাতিক। আর অ্যাভোগাড্রো সূত্র বলছে ভি প্রপোর্শনাল টু এন। তাহলে তিনটে সূত্রকে একত্রে করলে হচ্ছে ভি প্রপোর্শনাল টু এনটি/পি, এবং এটাকে সমান করার জন্য একটা ধ্রুবক আছে আর সমান আর ইন্টু এনটি/পি, অর্থাৎ পিভি সমান এনআরটি। এটি হয়ে গেল আমাদের কি আদর্শ গ্যাসের সমীকরণ। এটার সাথে ছিল কি না 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে যতগুলি অণু থাকে তা 10^21 সংখ্যক অণু অপসারিত করলে কতগুলো পড়ে থাকবে। তাহলে দেখো সালফার ডাইঅক্সাইড, সালফারের কত হয় 32 SO2, তাহলে সালফারের 32 আর অক্সিজেনের কত 16, 16 ইন্টু 2 32 মানে মোট 64। তাহলে এখানে কত লেখা হলো 64 গ্রাম পার মোল। এরপরে বলেছে যে 6.4 গ্রাম, 6.4 গ্রাম SO2 মানে কতটা বোঝাবে। তাহলে 6.4 গ্রাম মানে 64কে দিয়ে ভাগ করো 6.4কে, তাহলে 0.1 মোলকে বোঝায়। তাহলে 0.1 মোলে অনুসংখ্যা কত হবে, কারণ এক মোলে কত, এটা মানে এক মোল, এক মোলে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ 6.022 ইন্টু 10^23। তাহলে এটা মানে এক মোল, এটা মানে এক মোল। তাহলে এক মোলে যদি এতগুলো থাকে তাহলে 0.1 মোলে কতগুলো থাকবে, 6.022 ইন্টু 10^22। এবার অপসারিত করতে হবে এখানে কত 10^21 সংখ্যক। তাহলে বাকি কতগুলো অণু পড়ে থাকছে, এখান থেকে এটা যদি অপসারিত করা হয় তাহলে এটা হয়ে যাচ্ছে 10^, দুজনের ঘাতগুলোকে কি করব একই করার চেষ্টা করি। তাহলে এর জন্য কি হলো, এই দশমিকটা এখানে আনলে এটা হয়ে যাচ্ছে আমাদের 10^21। দেখো 60.22 ইন্টু 10^21 মাইনাস 10^21, তাহলে বিয়োগ করলে কত পড়ে থাকছে 59.22 ইন্টু 10^21 এতগুলি। অথবা আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি 5.922 ইন্টু 10^22। নেক্সট ছিল আমাদের 4.3। দেখো 4.2 এর অথবাই ছিল যে CH2 হোল এক্স সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 21 হলে এক্স এর মান কত, এবং 2 মোল ওই গ্যাসের পদার্থের সম্পূর্ণ দহনে এসটিপিতে কত আয়তন CO2 উৎপন্ন হয়। দেখো CH2X সংকেতের একটি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব দেওয়া আছে, এক্স এর মান এখানে বের করতে হবে। তাহলে দেখো এক্স এর মান নির্ণয় করার জন্য আমরা কি জানি, এম সমান একটা ফর্মুলা হয় 2 × D, অর্থাৎ আণবিক ঘনত্ব সমান কি হয়, আণবিক গুরুত্ব সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব লেখা হয়। তাহলে বাষ্প ঘনত্ব সমান কি লিখতে পারি, মানে ডি সমান কি লেখা যেতে পারে m/2, সেটাকে এখানে আমরা লিখলাম যে আণবিক ভর বাই 2। তাহলে আণবিক ভর, এখান থেকে আমরা আণবিক ভর বের করে নিলাম m সমান 2D, যেহেতু বাষ্প ঘনত্ব এখানে প্রশ্নে দেওয়া ছিল। তাহলে 42 হয়ে গেল। তাহলে CH2 হোল এক্স এর আণবিক ভর হিসাব করবো, তাহলে কার্বনের কত হয় 12, 6C12, হাইড্রোজেনের কত 1 ইন্টু 2 ইন্টু এক্স হচ্ছে এখানে আছে গুণাকার, এটা সমান কত আসছে আমাদের 14x। তাহলে এই 14x এর ভ্যালু কত না 42, এই 14x এর ভ্যালু হচ্ছে 42। তাহলে x এর ভ্যালু কত হবে 42/14 মানে 3। তাহলে এটা সমান আমরা লিখলাম CH2, তাহলে x এর ভ্যালু পেলাম 3। তাহলে এখান থেকে বলা যেতে পারে কি, এটা হয়ে গেল C3 আর H 2 × 3 মানে H6। তাহলে দেখতে পাচ্ছ যে C3H6 মানে কি লেখা যেতে পারে প্রোপিন। নেক্সট হচ্ছে CO2 এর আয়তন। এখানে প্রশ্ন বলেছে যে 2 মোল ওই গ্যাসীয় পদার্থের সম্পূর্ণ দহনে কত আয়তন CO2 পাবো। তাহলে এইটার যদি আমি 2 মোল, তাহলে CO2 এর আয়তন নির্ণয় করতে গেলে কি করতে হবে, C3H6 এর দহন করতে হবে। তাহলে C3H6 কে দহন করতে গেলে অক্সিজেনের উপস্থিতি দহন করতে হবে। তাহলে 9/2 ও 3CO2 3H2, এটা বিক্রিয়ার সমীকরণ। তাহলে এটাকে যদি লিখি তাহলে দুইটা দেখছো হরে আছে, এটাকে বোথ সাইড গুণ করলে 2C3H6 প্লাস 9O2, এদিকে হয়ে গেল 6CO2 6H2। তাহলে দেখা যাচ্ছে যে 2 মোল প্রোপিন থেকে 6 মোল CO2 উৎপন্ন হচ্ছে, অর্থাৎ 2 মোল গ্যাসীয় পদার্থ থেকে 6 মোল CO2 উৎপন্ন হয়। তাহলে 1 মোলের আয়তন 22.4, তাহলে 6 মোলের আয়তন কত হবে 6 × 22.4 মানে 134.4 লিটার। নেক্সট হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি হয়, একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে না, কেবলমাত্র উষ্ণতার এককের উপর ডিপেন্ড করে।
ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক একটি আপেক্ষিক পরিবর্তন যা শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভরশীল। নেক্সট ছিল যে ইঞ্জেন হজের পরীক্ষা থেকে কি জানা যায়, তাহলে বিভিন্ন ধাতুর যে তাপ পরিবাহিতাটা সেইটা সম্বন্ধে জানা যায়। 4 নম্বর প্রশ্ন ছিল একটা পাতলা যে উত্তল লেন্স তার আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে যদি কোনো বিস্তৃত বস্তু রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব গঠিত সেটা কিরকম হয়, অবাস্তব, সোজা এবং বস্তুর চেয়ে আকারে বড়। নেক্সট হচ্ছে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি, তাহলে কোন দর্পণের বেশি হয় না উত্তল দর্পণ। তাহলে এখানে আমাদের প্রশ্ন ছিল যে সমতল, অবতল না উত্তল, কার দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি না উত্তল দর্পণ। তাহলে এই হলো আমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার। নেক্সট আছে একটা আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজমের মধ্যে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। রশ্মিটির মোট চ্যুতি দেওয়া আছে, ডেল্টার ভ্যালু দেওয়া আছে, আপতন কোণ দেওয়া আছে, প্রিজম কোণ দেওয়া আছে। তাহলে দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয় রশ্মিটি দেখাতে হবে। দেখো প্রিজমের ক্ষেত্রে আপতন কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, প্রিজমের মধ্য দিয়ে প্রিজম কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, মোট চ্যুতি 30 ডিগ্রি। তাহলে ফর্মুলাটা কি আছে, ডেল্টা সমান কি লেখা হয় না, ডেল্টা সমান লেখা হয় থাকে I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে I2টা কি দ্বিতীয় তল দিয়ে নির্গমন কোণ। এবার প্রত্যেকের মান বসাও, ডেল্টার ভ্যালু 30, I1 60, I2 বের করতে হবে, আর এটা হচ্ছে 30। তাহলে I2 সমান কত আসছে 0। তাহলে কি নির্গমন কোণ 0 মানে কি এই রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়। নেক্সট হচ্ছে স্নেলের সূত্র তথা প্রতিসরাঙ্কের ধারণা থেকে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা। দেখো যখন আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আপতন কোণ I প্রতিসরণ কোণ R এর মধ্যে সম্পর্ক এটা, যে সাইন I বাই সাইন R সমান n/1 বলতে পারি। অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে এটা মিউ দিয়েও প্রকাশ করা হয়, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। আলোর বিচ্ছুরণ ঘটে যে বিভিন্ন বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্কের মান বিভিন্ন হয়। যখন সাদা আলো কোনো প্রিজমের মধ্য দিয়ে যায় তখন বিভিন্ন বর্ণের আলো বিভিন্ন কোণে বেঁকে যায়, ফলে কি হয় তার আলাদা আলাদা হয়ে যায় এবং বিচ্ছুরণ ঘটে। নেক্সট ছিল যে মাইক্রোওয়েভের পাল্লাটা কত আছে, 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত। নেক্সট দেখো যে একটি কোষের তড়িৎ চালক বল দেওয়া ছিল 4 ভোল্ট, 22 ওহম রোধক কোষের প্রান্তদ্বয়ের সঙ্গে যুক্ত করলে বিভব পার্থক্য হয় 2.2 ভোল্ট। তাহলে অভ্যন্তরীণ রোধ নষ্ট ভোল্ট মানে IR বের করতে হবে স্বভাবতই। তাহলে তড়িৎ চালক বল E সমান দেওয়া আছে 4 ভোল্ট, বহিস্থ রোধ 22 ওহম, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য 2.2 ভোল্ট। তাহলে আমরা জানি এখানে V সমান IR করলে I সমান V বাই R করো দিলে 0.1 অ্যাম্পিয়ার পাবো। তাহলে ফর্মুলাটা কি আছে না, E সমান লেখা হয় V প্লাস IR। এবার প্রত্যেকের মান বসাও, ই এর মান 4, ভি এর মান 2.2, আই এর ভ্যালু 0.1 ইন্টু আর। তাহলে অভ্যন্তরীণ রোধ এখান থেকে পেয়ে গেল। আর আর এর ভ্যালু কত আসছে, অভ্যন্তরীণ রোধ 18। তাহলে আই আর সমান, শুধু আই আর মানে কি এটাকে নষ্ট ভোল্ট বলা হয়, তাহলে নষ্ট ভোল্ট কত এসছে না 1.8 ভোল্ট। তাহলে দুটো পেয়ে গেলাম আমরা, কোষের অভ্যন্তরীণ রোধ 18 ওহম এবং নষ্ট ভোল্ট 1.8 ভোল্ট। নেক্সট আছে আর্থিং কি না, আর্থিং আমরা জানি যে বৈদ্যুতিক সরঞ্জামকে পৃথিবীর সঙ্গে একটা তারের মাধ্যমে যেটা আর্থ করা হয়, এর ফলে যদি কোনো কারণে সরঞ্জামের যদি ধাতব অংশে বিদ্যুৎ আছে তাহলে সেই অতিরিক্ত বিদ্যুৎ যাতে পৃথিবীর মধ্যে চলে যায়, অর্থাৎ ব্যবহারকারী বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার হাত থেকে রক্ষা পায় এবং সরঞ্জামগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। এসি ডায়নামো আর ডিসি ডায়নামোর মধ্যে গঠনগত কি পার্থক্য, তাহলে এসি ডায়নামোতে কি থাকে, একটা স্লিপ রিং থাকে যা কুণ্ডলীকে সরাসরি বর্তনীর সঙ্গে যুক্ত রাখে এবং উৎপন্ন কারেন্ট দিক পরিবর্তন করে। আর ডিসি ডায়নামোতে কি হয়, কম্যুটেটর ব্যবহার করা হয় যা কারেন্টের দিক পরিবর্তন হতে দেয় না, সর্বদা একমুখী করে। তাই জন্য আমরা কি বলি ডিসি মানে সমপ্রবাহ আর এসি মানে পরিবর্তী প্রবাহ। নেক্সট ছিল 4.7, দুটি রোধকে যদি শ্রেণী সমবায়ে যোগ করলে তুল্য রোধের মান রোধ দুটির যোগফলের সমান। দেখো দুটি রোধ R1 R2 শ্রেণী সমবায়ে যোগ করলাম, শ্রেণী সমবায় রোধকের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় জানি আমরা। তাহলে তুল্য রোধ R সমান শ্রেণী সমবায় R সমান কি লিখা হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R1 প্লাস R2 এরকম তুল্য রোধ। তাহলে V সমান IR এর জায়গায় আমরা করলাম R1 প্লাস R2, বা তুল্য রোধের ক্ষেত্রে তখন কি হয়ে গেল, R সমানই লেখা হয় R1 প্লাস R2, তাহলে R1 R2 জায়গায় আমরা কত লিখলাম R। তাহলে এটাকে দেখো তুল্য রোধের ক্ষেত্রে এটা হয়ে গেল যে V সমান IR, আর এমনি দুটো ইন্ডিভিজুয়াল যেগুলো আছে তাদের ক্ষেত্রে এটা। তাহলে দুটোকে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাচ্ছ যে আই আর সমান লিখতে পারি আই R1 প্লাস R2, তাহলে আই ক্যান্সেল হয়ে গেল, আর সমান কত আসছে R1 প্লাস R2, অর্থাৎ শ্রেণী সমবায় তুল্য রোধের মান রোধ দুটির যোগফলের সমান। নেক্সট ছিল যে সোনা
তেজস্ক্রিয় নয়, কিন্তু থোরিয়াম তেজস্ক্রিয় কেন? তাহলে দেখো যে সোনা এর নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনের অনুপাত হচ্ছে স্থিতিশীল, তাই এটি তেজস্ক্রিয় নয়। কিন্তু অন্যদিকে থোরিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনের অনুপাত স্থিতিশীল নয়, তাই এটি তেজস্ক্রিয়। তেজস্ক্রিয়তা মূলত নিউক্লিয়াসের স্থিতিশীলতার উপর নির্ভর করে। ভর ত্রুটির গাণিতিক রূপ কি না, ভর ত্রুটি বা মাস ডিফেক্ট হলে একটা পরমাণু নিউক্লিয়াসের যে প্রকৃত ভর আর নিউক্লিয়াসের যে কণাগুলো থাকে প্রোটন আর নিউট্রন, তাদের যোগফলের মধ্যে যে ডিফারেন্সটা, অর্থাৎ ডেল্টা এম হচ্ছে কি ওই ভর ত্রুটি, যে ডিফারেন্সটা। তাহলে একটা প্রোটনের ভর এমপি, তাহলে জেড সংখ্যক প্রোটনের ভর জেড এমপি, একটা নিউট্রনের ভর এম এন, এন সংখ্যকের ভর এন এম এন, এবং মাইনাস কি হবে গোটা নিউক্লিয়াসের ভর এম নিউক্লিয়াস। তাহলে এটাই হয়ে গেল আমাদের ভর ত্রুটি সমীকরণ। নেক্সট হচ্ছে নিউক্লিয় বিভাজনের বৈশিষ্ট্য কি না, একটা ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরে দুটি ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয়। নিউক্লিয়াসের বিভাজন মানে কি, একটা গোটা নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াসে পরিণত হয় দুটো সমান ভরে। প্লাস কি বিপুল পরিমাণ এখানে শক্তি নির্গত হবে, এবং এটি একটি শৃঙ্খল বিক্রিয়া হতে পারে যেখানে একটি বিভাজন একাধিক বিভাজন শুরু করে। আর বিভাজনের ফলে নতুন তেজস্ক্রিয় আইসোটোপ কি হবে তৈরি হবে। নিউক্লিয় সংযোজনের চূড়ান্ত পর্যায়ে কি মৌল তৈরি হয় না, নিউক্লিয় সংযোজনের চূড়ান্ত পর্যায়ে হিলিয়াম তৈরি হয়। নেক্সট আছে এ বি সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে, একজনের Z-1, একজনের জেড, একজনের Z+1। বি মৌলটি দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল। তাহলে দেখো বি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল, তাই বি হলো হচ্ছে নিয়ন, যার পারমাণবিক সংখ্যা কি 10। তাহলে এর পারমাণবিক সংখ্যা কত হবে, এক কম অর্থাৎ 9, এবং অর্থাৎ এক কম 9 মানে ফ্লুরিন, এবং সি এর পারমাণবিক সংখ্যা এক বেশি মানে হয়ে গেল আমাদের কি সোডিয়াম। তাহলে এ হচ্ছে ফ্লোরিন, পর্যায় সারণী 17 নম্বর মানে হ্যালোজেন গ্রুপে পড়ছে, আর সোডিয়াম এটা 1 নম্বর শ্রেণী অর্থাৎ খাদ্যাত শ্রেণীতে পড়ছে। তাহলে এখানে জিজ্ঞেস করেছে এ আর সি এর মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু, তাহলে এ হচ্ছে অধাতু কারণ ফ্লোরিন হ্যালোজেন মৌল, আর সোডিয়াম কি ধাতু। যোজ্যতা লিখতে হবে, সোডিয়ামের যোজ্যতা 1, 2, 8, 1 যেহেতু যোজ্যতা 1, ফ্লোরিনের 1। নেক্সট আছে পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন। তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির ক্রম অনুযায়ী সাহায্যে লিথিয়ামের সবচেয়ে কম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। নেক্সট আছে আমাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ডিসির পরিবর্তে কেন এসি চালনা করা হয় না। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা জানি যে ডিসি পদ্ধতিতে করা হয়, এসি কেন চালনা করি না, কারণ এসি প্রবাহের দিক নিয়মিতভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তড়িৎদ্বারে যে আয়নগুলো স্থানান্তর সঠিক দিকে হবে না, অথবা তড়িৎ বিশ্লেষ্য যেটা রাসায়নিক পরিবর্তন ঘটে না, এবং ডিসি প্রবাহ একটা নির্দিষ্ট দিকে হয় বলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা জন্য অপরিহার্য। নেক্সট হচ্ছে হেবার পদ্ধতিতে শিল্প উৎপাদনের শর্ত না, 200 থেকে 300 ATM চাপ দরকার, তাপমাত্রা 400 থেকে 450, আয়রন অক্সাইড এবং সামান্য পরিমাণ পটাশিয়াম আর অ্যালুমিনিয়াম অক্সাইড দরকার। নাইট্রোজেন হাইড্রোজেনের অনুপাত হবে 1:3। সমীকরণ কি N2+3:2n3। মিথেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন, কারণ মিথেন একটা দাহ্য গ্যাস যা অক্সিজেনের সাথে বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে প্রচুর, এটি সহজলভ্য, তুলনামূলকভাবে সস্তা, এটি পোড়ালে দূষণ কম হয়, এটি কার্বন ডাই অক্সাইড জল উৎপন্ন করে। এবার বলেছে মিথেনে সামান্য ইথিলিনের উপস্থিতি কিভাবে তুমি প্রমাণ করবে। দেখো ব্রোমিন জলের পরীক্ষা বা মিথেন গ্যাসের সঙ্গে ব্রোমিন দ্রবণ যোগ করলে যদি দ্রবণটি বর্ণ অপসারিত হয় তবে ইথিলিনের উপস্থিতি প্রমাণিত হয়। এই কারণে ইথিলিন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে বর্ণহীন যৌগ তৈরি করে। দেখো CH2 ডবল বন্ড CH2 অর্থাৎ ইথিলিন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, CH2Br সিঙ্গেল বন্ড CH2Br। নেক্সট এবার একটা শনাক্তকরণ ছিল CH3CH2OH, এটাকে তাপ দিলে CH2 ডবল বন্ড CH2 অর্থাৎ ইথিলিন উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে এটা আমরা কি দেব যাতে এটা উৎপন্ন হয়, ইথানল থেকে ইথিলিন উৎপন্ন হবে, এবং বি যৌগটা CH3 ইথেন উৎপন্ন হবে কিভাবে, এবং এখান থেকে ইথিলিন ক্লোরাইড দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে কি করতে হবে না, অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করার জন্য ডিহাইড্রেশন করতে হয়, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড আর উচ্চ তাপমাত্রা, মানে এখানটায় আমাদের দিতে হবে এই জায়গাটায় গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 আর 170 থেকে 180। 2 নম্বর এবার এসে গেল অ্যালকিন মানে ইথিলিন, অ্যালকিন থেকে অ্যালকেন মানে ইথেনে যেতে হবে, তখন আমাদের করতে হয় হাইড্রোজিনেশন, অর্থাৎ নিকেল দিতে হবে, আর অনুঘটকের উপস্থিতি, নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস চালনা করতে হবে।
তাহলে নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস অর্থাৎ নিকেল আর হাইড্রোজেন এটা দিতে হবে, দিলে এটা উৎপন্ন হবে। আর এখানে দিতে হবে H2SO4, গাঢ় H2SO4, অবশ্যই গাঢ় H2SO4, আর টেম্পারেচার কত 170 থেকে 180। পরের ধাপে কি হলো না, অ্যালকেন থেকে কি উৎপন্ন হয়ে গেল, অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ ক্লোরিনেশন ঘটেছে। দেখতে পাচ্ছ এখানে একটা ক্লোরিনেশন যোগ হয়েছে অর্থাৎ ক্লোরিনেশন প্রয়োজন। অর্থাৎ সি হলো সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন গ্যাস চালনা। তাহলে এখানে আমরা কি চালনা করব, ক্লোরিন গ্যাস Cl2 দিলেই হয়ে যাবে। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন গ্যাস চালনা করলে লাস্ট স্টেপে আমরা পৌঁছে যাব। তাহলে একবার দেখে নিই যে আমরা সব প্রশ্নের উত্তর আলোচনা করলাম কিনা। এটা আলোচনা করা হয়ে গেছে, এগুলো সব আলোচনা আমরা করে নিয়েছি। অর্থাৎ আমাদের প্রতিটি প্রশ্ন আলোচনা কমপ্লিট মডেল সেট 3। তাহলে এই ছিল আমাদের মডেল সেট যে 3 তার সম্পূর্ণ সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে যদি পরের সেটটা তোমাদের দরকার হয়।